অনেক সময় নিয়ম মেনে চলে না, কখনো তা অবচেতন মনে শিকড় গেড়ে বসে, আবার কখনো ছায়ার মতন দূরত্ব বজায় রেখে আমাদের জীবনে উপস্থিত থাকে। আমাদের আজকের গল্প মানে কুহক এমনই একটা আবেগ ঘন গল্প, যেখানে ভালোবাসা, আকর্ষণ, প্রত্যাশা আর হারানোর বেদনা মিলে মিশে এক অদ্ভুত সুর সৃষ্টি করেছে। প্রত্যেকটা চরিত্রের মধ্যে লুকিয়ে আছে না বলা কিছু কথা, অদৃশ্য টান আর একটি অজানা রহস্য। ইতিমোপিয়ার জন্মদিন 15 অগস্ট হয়ে গেলেও আমাদের আজকের গল্পটি এক প্রকার আমাদের বার্থডে স্পেশালি। আমার প্রেমিক অন্ধকার সিরিজের এপিসোড পায়েল গুহর কলমে কুহক। তোমার নামে লিখব ভাবি হাজার পাতার কাব্য, তোমায় দেখে এদিকে যে সব ভুলি, আমার সব শব্দ বন্ধ। পাওয়ার নেশায় বুঁদ হতে চাই, পাই কিভাবে তোমায়? তোমার প্রেমে মরণ আমার, তুমি জানতেও পারো না। অবশ্য সে জানবেই বা কিভাবে? চাইলেও কি কিছু মানুষকে গিয়ে জানানো যায়, বলা যায় তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? আর বলেও বা সে শুনবে কেন? কবিতাটি ডায়েরিতে লিখে রেখে মেয়েটি তার হাতে ধরা ফোনটার দিকে তাকালো। ফোনের স্ক্রিনে জল করছে ইউটিউব লাইভের সংরক্ষিত একটা ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি রেডিও স্টেশনের স্টুডিওতে একটি ছেলে বক বক করে চলেছে। কখনো মুখে ফুটে উঠছে অনাবিল হাসি, আবার কখনো চোখে মুখে ফুটে উঠছে দুষ্টুমি। বেশ সুঠাম চেহারা তার, ধারালো মুখের আদল, মাথায় একগোছা চুলের কিছু অংশ কপালে এসে এলোমেলোভাবে পড়ছে, ফলে মুখে বেশ একটা সারল্য ফুটে উঠছে। ক্লিন শেভড গালে নীলচে রেখা, মুখে হাসি খেললে হালকা একটা টুল পুরি মিলিয়ে যায়। কত বয়স হবে? 28 কি 30? বেশভূষায় সাধারণ ছাপ। এই মুহূর্তে এই ছেলেটি একটা গান গাইছে। ব্যারিটোন কণ্ঠস্বরে গাওয়া সুর ভেসে আসছে মেয়েটির হেডফোনের মারফতে। আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। ওহে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব। বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে, বিষয় দিব অকাতরে, বিষয় দিব তোমার লাগি। বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। থামলো মেয়েটি, চোখ বুজেই বন্ধ করলো ফোনের ভিডিওটা। তারপর কিছুক্ষণ জানলার রেলিংয়ে মাথাটা ঠেকিয়ে চুপচাপ বসে রইল।
একটা আবেগের ঢেউ বুকটাকে তোলপাড় করে তুলছে। এই আবেগের ঢেউ মেয়েটির বুকে আছড়ে পড়ছে প্রতি মুহূর্তে, ক্ষয়ে যাচ্ছে একটু একটু করে বুকের ভিতরটা। কিন্তু ও কিছু করতে পারছে না, হয়তো পারবেও না। আসলে চাইলেও কিছু মানুষকে পাওয়া যায় না, আবার ভালোবাসাও কখনো সীমা পরিসীমা মানে না। মেয়েটির কানে বেজে উঠল ওর বান্ধবীর বলা কথাটা। ভাই, এটা তোর ইনফ্যাচুয়েশন, ভালোবাসা নয়। দেখবি দুদিন পর কেটে যাবে। দুদিন পর? ঘটনাটা কি আজকের? 2 বছর 7 দিন সম্পূর্ণ হলো। এতটা সময় ধরে মন ধীরে ধীরে বড় যত্নে একটা অনুভূতিকে লালন করে চলেছে, যে অনুভূতিটাকে ও নিজে বহুবার নস্যাৎ করতে চেয়েছে, কিন্তু শেষ অবধি পারেনি। সেটা কি শুধুই ইনফ্যাচুয়েশন নাকি? গাড়িতে উঠে অর্ণব হাতের মুঠোয় ধরে রাখা কাগজটা খুলল, আর সাথে সাথে মনটা ভরে গেল। কি সুন্দর হাতের লেখা! মুক্তোর মতন হাতের লেখায় 2 লাইন লেখা। কেউ আছে যেন এই আকাশের নিচে, তোমার নামে বুকের মাঝে ধ্রুবতারা পোষে। অর্ণব পাঠ করে লাইন 2, কিছুক্ষণ মনে মনে বিড়বিড় করে, তারপর ধীরে ধীরে শরীরটা গাড়ির সিটে এলিয়ে দেয়। ক্লান্ত চোখে জানলা দিয়ে বাইরে তাকায়। গাড়ি এখন ফ্লাইওভারের উপর দিয়ে সাঁই সাঁই করে এগিয়ে চলছে। আকাশের দিকে তাকালো। প্রথম আর চাঁদটা জল জল করছে। এই মুহূর্তে কোনো বড় বিল্ডিং এসে ঢেকে দিচ্ছে না তাকে। চাঁদটাও যেন তাকিয়ে অর্ণরই দিকে। অর্ণ একবার মাথাটা বাড়িয়ে আকাশে আরও তারাদের দেখতে চেষ্টা করল। যতদিন যাচ্ছে আকাশ থেকে তারাগুলো যেন রিটায়ারমেন্ট নিচ্ছে। না হলে দিনকে দিন আকাশটা এত কালো হয়ে যাচ্ছে কেন? এই বড় কালো আকাশটার মাঝে চাঁদটাকে কি একলা লাগে না? ঠিক আজকালকার দিনের মানুষগুলোর মতো। আর তারাগুলো আমাদের পাশে থাকা সেসব মানুষেরা, যাদের থাকার কথা ছিল আজীবন, কিন্তু হঠাৎ করেই টুপ করে হারিয়ে যাচ্ছে নিঃশব্দে। পরিবর্তে এক রাশ অন্ধকারই চিরসঙ্গী হয়ে থেকে যাচ্ছে। তার মাঝেও আমরা ধ্রুবতারা খুঁজে বেড়াই, যাকে বুকে নিয়ে এগোতে চাই জীবনের বাকি পথ। আনমনে কথাগুলো ভাবছিল। শেষ কথাগুলো মাথায় আসতেই চমকে উঠল অর্ণ। কেউ আছে যেন এই আকাশের নিচে, তোমার নামে বুকের মাঝে ধ্রুবতারা পোষে। এই লাইনটা, এটা এটা কেউ ওকে কেন দিল? ওকে উদ্দেশ্য করেই কি লিখেছে? বুকের ভিতর একটা মোচড় টের পায় অর্ণ। অদ্ভুত এক অমূলক আশঙ্কার ঘূর্ণি বইতে শুরু করে বুকের মধ্যে। রে অর্ণ, তখন থেকে কি বিড়বিড় করছিস? আর ওই হাতের ওই কাগজটা কি লাভ লেটার নাকি? হ্যাঁ? অর্ণর চমক ভাঙল সূর্যর কথায়। সূর্য ওর কলিগ, ওরা একসঙ্গে রেডিও স্টেশনে কাজ করে। অর্ণ নিজে একজন আরজে, মানে রেডিও জকি। আজকে একটি সিনেমার প্রমোশনে এসেছিল ওরা দুজনে মিলেই ওদের চ্যানেলের হয়ে। অর্ণ ছিল হোস্ট। সেখানে শোয়ের শেষে যখন স্টেজ থেকে দর্শকদের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল অর্ণ, তখন স্বাভাবিকভাবেই অনেকগুলো হাত উঠে আসে। তার মধ্যে একটা ছোঁয়া অর্ণর পরিষ্কার মনে আছে। অমন এক্সাইটেড থাকা সত্ত্বেও ওর মন টুকে রেখেছিল ছোঁয়াটা। সেই নরম হাতটা পরম আদরে ওর হাতটা ধরেছিল। কিছু একটা ছিল সেই ছোঁয়ার মধ্যে। অর্ণ যখন হাতটা তোলে তখন ওর হাতে ওই কাগজটা আসে।
ফেলে দেবে ভেবেছিল, সেই সময় ছবি তোলার জন্য ওর হাত ধরে কেউ একজন যেন টানলো। তড়ি ঘড়ি সেটা পকেটে পুরে নেয়। যদিও ও বিলক্ষণ বুঝতে পেরেছিল কেউ ইচ্ছে করেই কাগজটা ওর হাতে দিয়েছে, একটু কৌতূহলও কাজ করছিল বটে। পুরো ব্যাপারটা শুনে সূর্য বলে ওঠে, কি ব্যাপার চাঁদু, লাভ লেটার নাকি? হ্যাঁ, তার গলায় স্পষ্ট কৌতুকের আভাস। হেসে ফেলে অর্ণ। কিছু না বলে কাগজটা বাড়িয়ে দেয় সূর্যর দিকে। কে রে মেয়েটা? হ্যাঁ, চিনি না। সে কি, কে দিয়েছে দেখিসনি? না, বললাম না, সুযোগই পাইনি। আর তাছাড়া তুই কি শিওর এটা কোনো মেয়ে দিয়েছে? জব বাবা, তোর কোনো সন্দেহ আছে নাকি? আরে ভাই, এত সুন্দর হাতের লেখা ছেলের হতেই পারে না। এই দেখ কি সুন্দর লিখেছে লাইনটা, তোর নির্ঘাত প্রেমে পড়েছে। অর্ণ হেসে মাথা ঝাঁকালো দুদিকে। সূর্য বলে চলে, হ্যাঁ, তোরই তো দিন গুরু। তোর জন্য তো 1000টা মেল ডিএমস এসেই যাচ্ছে, তারপর কমেন্ট বক্স। তোর ক্রেজ কি আর কম নাকি? হ্যাঁ, থামবি? অর্ণ মৃদু ধমকে ওঠে। সূর্য ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এনজয় কর ভাই, এনজয় কর। এই তুই না কেমন একটা হয়ে গেছিস জানিস তো? তোর লিসনার যদি তোর এই স্বরূপ দেখতো তাহলে আকাশ থেকে পড়তো। বুঝ? সূর্য বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয় জানলার দিকে। অর্ণ কিছু বলে না, ও শুধু হাসে। অফিসের সবার একটাই অভিযোগ, তুই তুই কেমন যেন বদলে গেছিস। ও নিজেও জানে যে ও বদলে গিয়েছে। কখনো কখনো নিজের জীবনটাকে ছেড়ে দিতে ইচ্ছে করে। যা হচ্ছে হোক, কি যায় আসে। বেঁচে থাকাও যা, মরে গেলেও ক্ষতি নেই। কিন্তু মরণ তো সহজ নয়, তাই বেঁচে থাকতে হয়। তখন ফেম, সাকসেস, প্রেম, ক্রাশ, ভালোবাসা এসব কিচ্ছু অর্থ রাখে না, জাস্ট কিচ্ছু না। হ্যাঁ, ভালোবাসারও কোনো অর্থ থাকে না। ভালোবাসার কারণটা যখন জীবন থেকে হারিয়ে যায়, আর কিছুর কি সত্যি কোনো অর্থ থাকে? ভালোবাসা কখনো নিয়ম মেনে চলে না, উচিত অনুচিত কিচ্ছু বোঝে না। ভালোবেসে ফেলতে হয়, তাই না? কিন্তু সব বন্ধুরা তাকে বুঝিয়ে চলেছে, আরে ভাই, অর্ণ তোর অবসেশনের জায়গায় চলে গিয়েছে। আর অবসেশন কখনো ভালো জিনিস না, তুই তো পাগল হয়ে যাবি। অবসেশন? ও তো চেয়েছিল মন থেকে সরিয়ে দিতে, কিন্তু পারছে না তো। কোথায় পারছে সে? সন্ধে হতে না হতেই পাগল পাগল লাগে তার কণ্ঠস্বরটা না শুনলে। মেবি এটা অবসেশন। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই। কিন্তু অবসেশনের সব কিছুই কি খারাপ নাকি? ও শুনেছিল কোথাও যে ভালোবাসতে হলে নাকি তার নেশায় মজতে হয়, তবেই তো ভালোবাসা যায়, তাই না? ফোনের গ্যালারি ভর্তি তার ছবি। সেগুলোর মধ্যে থেকে এই ছবিটা ওর বড্ড প্রিয়। ফোনের স্ক্রিনে জলজল করছে একটি ছবি। ছবিটার দিকে মন দিয়ে চেয়ে রয়েছে মেয়েটি, কারণ এটা যে সে নিজের হাতে তুলেছিল। ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্টে, মানে ফর্মাল লুকে কি দারুণটাই না লাগছিল। কাল তো শুধু সে আসবে জেনেই ছুটে গিয়েছিল শপিং মলে। একটা সিনেমার প্রমোশনের জন্য নাকি এসেছিল। অনুষ্ঠানের শেষে যখন সামনের সারির সবার দিকে সে হাত বাড়িয়ে দিয়েছিল, ও নিজেও হাত বাড়িয়ে দিয়েছিল তার দিকে। সেই উষ্ণ স্পর্শটা লেগে রয়েছে মনে। চাইলে গিয়ে একটা সেলফি তুলতেই পারতো। যদি শুধু একজন ফ্যান হতো তবে নিঃসন্দেহে তাই করতো। কিন্তু ও যে না, এভাবে তাকে পেতে সে চায় না, তাই সেলফি তোলেনি। তার বদলে তার হাতে ছেড়ে এসেছিল একটা চিরকুট, একটা কবিতা। আশা করি সে পড়েছে। ওর চোখ আশায় ব্যাকুল হয়ে ওঠে। আচ্ছা, লেখাটা দেখার পর সে কি ভেবেছে? তার ঠোঁটে সেই হাসিটা কি ফুটেছিল?
একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো ভেতর থেকে। এভাবেই নিজের চিহ্ন রেখে আসবে বারবার তার সামনে। আচ্ছা, সে কি খুঁজে নেবে? যদিও এসব ভাবনা ছেলে মানুষই ছাড়া আর কিচ্ছু না। কী সব ভাবছি এই ভেবে আনমনে মাথা ঝাঁকায় মেয়েটি। ঠিকই বলে বন্ধুরা, তবে পাগল হয়ে যাবে নয়, পাগল হয়ে গিয়েছে। হোক, কিছু পাগলামি ভালো। যেখানে প্রত্যাশা নেই সেখানে পাগলামো থাকলে ক্ষতি কি? না হয় বারবার তার হাতে নিজের অস্তিত্বের সূত্র ছেড়ে দিয়েই সে আসলো। যদি যদি সে চিনে নিতে পারে, ভালোবাসার টান বলে একটা কথা আছে তো নাকি? হ্যাঁ, হেডফোনটা করকর করে উঠলে মেয়েটির সম্বিত ফেরে। হেডফোনে ততক্ষণে ভেসে আসছে ঈপ্সিত কণ্ঠস্বরটি। ফিরে এসেছি আমি অর্ণ, তোমাদের BFF, বেস্ট ফ্রেন্ডস ফরএভার নিয়ে। তো বন্ধুরা, তোমরা তোমাদের ভালোবাসা আমাদের জানাতে কখনোই কার্পণ্য করো না। ফেসবুক কমেন্টস টু হোয়াটসঅ্যাপে শুধু টপিকের মেসেজই নয়, কখনো কখনো তোমরা তোমাদের আনন্দ ভাগ করে নাও আমাদের সাথে, আর আমি দেখি আনন্দটুকু অনুভব করি। তবে আজ আমি তোমাদের মধ্যে থেকে একজনের পাঠানো একটি কবিতা পাঠ করে শোনাবো। মন দিয়েই শুনছিল। হঠাৎ শেষ কথাটা শুনেই চমকে উঠল, সোজা হয়ে বসল, যেন দম বন্ধ হয়ে আসছে। ফোনটাকে শক্ত করে ধরে। কি কি বলল অর্ণ? কবিতা পাঠ করবে? কার? কে লিখে পাঠিয়েছে তার নাম আমি বলতে পারছি না, কারণ সে হয়তো চায় না আমি তাকে চিনতে পারি। সে কখনো তার নাম লিখে দেয় না, কোথায় থাকে তাও সে বলে না। তা এই অজ্ঞাত কুহকিনীর লেখা কবিতা আমি রোজই পাই। বড় অসাধারণ লিখে সে, তাই ভাবলাম আজ একটু ভাগ করে নি তোমাদের সাথে। ভালোবাসি তা বলতে বড় ভয় লাগে, আশার বিষ ছড়িয়ে নীল শরীর। তোমার জন্য চোখের সাগর শূন্য আজ। তুমি কি জানো, তুমি মরীচিকা সেই মরুভূমির। অপেক্ষা নামক মিথ্যে কথায় ভুলছি আমি, মন পুড়তে বড়ই আরাম পায়। কল্পনাতে তুমি শীতের বনফায়ারের লুকিয়ে রাখা উষ্ণতাটির ঠিকানা। জানবে না গো তোমার নামে কি লিখি, কবিতাদের ছিঁড়ে কাগজের প্লেন বানাই। তোমার ঠিকানা কবে থেকেই ভিনদেশী, আমি একটা বোকা বেদুইন একলাই। কবিতাটি শেষ করে কিছু মুহূর্ত থেমে বলতে শুরু করলো অর্ণ। তোমাকেই বলছি, হ্যাঁ তোমাকে। শোনো, আজকে যখন কবিতা পাঠাবে নামটা কিন্তু দিও। আর আজকের কবিতা কোথায়? রোজ তোমার কবিতা পড়াটা অভ্যেস হয়ে গেছে যে, আজকেরটা কই? আড্ডার শেষ ঘন্টায় তো চলেই এলাম। জানো, বড় ভালো লেখো তুমি। তুমি কে বলো তো? আমার মতন আজকের পর থেকে আরো কত কত মানুষেরও তো জানতে ইচ্ছে করবে কে লেখে এত সুন্দর করে, কার মনে এত ভালোবাসা। যারা এই মুহূর্তে অর্ণকে শুনছে তারা জানে এই মুহূর্তে ওর কণ্ঠস্বরটা কি ভীষণ রোম্যান্টিক লাগছে। অর্ণ নিজেও সেটা জানে। আলতো করে হেসে বলে চলে, এই দেখো, তুমি আমার মধ্যেও ভালোবাসা ছড়িয়ে দিচ্ছ। ভালোবাসা ছড়িয়ে দেওয়াটা বড় দরকার, ভাইরাস নয়, ভালোবাসা সংক্রমিত হওয়া দরকার। শেষ লাইনটা বলার সময় অর্ণর গলায় অল্প কাঁপুনিটা ওর নিজের কান এড়ায়নি। শ্রোতারা কি বুঝতে পেরেছে সেটা বোঝা যায় না। অর্ণ সামলে নেয় নিজেকে, নিজের গহীনে লুকিয়ে রাখা ক্ষতটাকে সবার সামনে ও আনতে চায় না। যারা জানার তারা জানে, কিন্তু তা বলে বারবার নিজের কষ্টটাকে মূলধন করে মুনাফা আদায় করতে ও পারবে না। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলতে থাকে, তবে এখন সময় একটা গানের। পরের গানটা তোমার জন্য ফ্রম চন্দ্রবিন্দু। এইটা তোমার গান। শুনতে থাকো বেস্ট ফ্রেন্ডস ফরএভার উইথ অর্ণ, অনলি অন 92.9 FM। এইটা তোমার গান, তুমি লোড শেডিং এ চাঁদের আলোর স্বর,
তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য। হেডফোনটা নামিয়ে চুপচাপ কিছুক্ষণ বসলো। এদিকে ফেসবুক লাইভ হচ্ছে। শো চলাকালীন 8 ঘন্টা বা 1 ঘন্টা করে লাইভ করে, বেশ মজা হয়। আড্ডা দিতে দিতে সময় পার হয়ে যায়, কিন্তু এই মুহূর্তে আড্ডা দিতে ইচ্ছে করছে না। অন এয়ার বলা কথাগুলোতে এমন কিছু কথা বলে ফেলেছে যা নিজের অতীতের কিছু স্মৃতিকে উস্কে দিয়েছে। এক ঝলক ফোনের দিকে চাইল। কমেন্টস আসছে, কেউ কবিতাটা নিয়ে লিখেছে, কেউ ওর প্রসঙ্গে বলছে। ওর মধ্যে আবার সেই তিতো ভাবটা জেগে উঠছে। মাঝে মাঝে সব কিছুই কেমন যেন তিতো লাগে। সেই সময়টা নিজের বিরুদ্ধে কিচ্ছু করতে পারে না। শরীরের প্রতিটা ইন্দ্রিয় কেমন যেন বিদ্রোহ করতে থাকে। চোখটা জ্বালা করে, কানে কানে কেমন একটা ঝিঝি পোকার ডাক অনুরিত হয়। সারা শরীরের যেন কেউ কেউ ভাইব্রেশন মোড অন করে দিয়েছে। অরণ্য বুঝতে পারছে ওর মুখের বদলটা দর্শকদের নজরে পড়ছে। এক্ষুনি কমেন্ট আসলো বলে ও আর সেই সুযোগ দিল না। হাত নেড়ে মুখে জোর করে হাসি ফুটিয়ে বলে, আবার কালকে আড্ডা হবে, আজ এটুকুই থাক, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা। লাইভটা বন্ধ করে দেয়। ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস উঠে আসে। কানে বাজছে একটা কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরের অধিকারিণীকে হারিয়ে ফেলেছে 1 বছর আগে। চোখে চোখ ছুঁয়ে যায়, কথারা ছুটিতে গিয়েছে কবেই। নৈশব্দকে বড্ড আপন লাগে। কে বলে ভালোবাসি ভালোবাসি, মুখে বলতে লাগে। কবিতাটা বলে সোজা তাকায় মেয়েটি অর্ণর চোখের দিকে। চোখ কথা বলে অর্ণ শুনেছিল, প্রথমবার উপলব্ধি করল। কারোর চোখের দিকে নিজের জন্য প্রেম দেখার জন্য কপাল লাগে বস। ওর সামনে হাঁটু গেড়ে বসা মেয়েটির হাতে একটা গোলাপ। কলেজের করিডোরটায় এই মুহূর্তে কেউ নেই, কিন্তু আসতে কতক্ষণ। অর্ণ চকিতে মেয়েটিকে বলে, আর কি করছিস? স্যারেদের চোখে পড়লে কিন্তু কেলেঙ্কারি হবে। হোক, আগে তুই বল। কি বলবো? তুই জানিস না কি বলবি। অর্ণ সত্যি বুঝতে পারছিল না যে ও কি বলবে। সামনের মেয়েটিকে প্রথম দিন কলেজে দেখার পরেই ভালো লেগেছিল ওর, তবে ওইটুকুই। তার বেশি এগোনোর কথা ভাবেও নি অর্ণ। অপরদিকে ওদের মধ্যে বন্ধুত্ব হতেও সময় লাগেনি, তার জন্য আর বেশি ভাবনা চিন্তা করেনি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বন্ধুত্বে প্রেম এনে ফেললে প্রেমটাও নষ্ট হয়, আর বন্ধুত্বটাও। আর শেষমেশ সেই কিনা প্রপোজ করছে। এই আর কতক্ষণ বসে থাকবো রে, পা ব্যথা হয়ে গেল। বসে আছিস কেন? এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে। কি বলবো? যা জানতে চাইছি। নৈশব্দকে বড্ড আপন লাগে। কে বলে ভালোবাসি ভালোবাসি, মুখে বলতে লাগে। মেয়েটির মুখে চওড়া একটা হাসি খেলে যায়। চকিতে অর্ণকে জড়িয়ে ধরে সে। অর্ণর 2 হাত শক্ত করে জড়িয়ে ধরে তাকে। আজ 10 বছর পার হয়ে গেলেও সেই উষ্ণতাটুকু শরীরে যেন লেগে রয়েছে। অর্ণ ফিরে আসে বর্তমানে। হাতে ধরে থাকা ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে একটা ছবি। হাসি মুখে অর্ণ, আর বড় আদরে ভঙ্গিতে ওর গলা জড়িয়ে রয়েছে একটি মেয়ে। ঘন কাজল চোখ, কপালে কালো একটা টিপ, একপাশে এক ঢাল চুল উপচে পড়ছে। খুব সুন্দর লাগছে দুজনকে একসাথে। ছবিটার দিকে চেয়ে থাকতে থাকতে চোখটা
ভিজে এসেছিল অর্ণর। বিড় করে ওঠেও, মিস ইউ প্রি, মিস ইউ সো মাচ। চোখের কোণটা মুছে সামনের দিকে তাকায়। পরের লিঙ্কটা আসলো বলে ফোনটা অফ করে টেবিলে রেখে এবার কম্পিউটারের দিকে তাকায়। টপিক নিয়ে বেশ কটা হোয়াটসঅ্যাপ এসেছে। অনেক সময় টপিকের বাইরের এক্সট্রা মেসেজও আসে। দেখতে থাকে কোনগুলো এরপর পড়বে। তখনই একটা নতুন মেসেজ ঢোকে। নাম্বারটা এতদিনে চিনে গেছে অর্ণ অনুভব করে একটা উত্তেজনা যেন খেলে গেল ওর মনের মধ্যে, যেন নিজের অজান্তেই অপেক্ষা করছিল এই মেসেজটির। ও খুলল চ্যাটটা। সেখানে পর লাইন সাজিয়ে আবার একটি কবিতা। তোমার চোখে দেখি টলটলে ঝিল, তাতে সার পাথর স্বচ্ছ জলের নিচে। সেই পাথরগুলোকে ধরে ধরে নাম দিলাম আমি। একটা কষ্ট, একটা দুঃখ, একটা যন্ত্রণা, একটির নাম দিলাম বিচ্ছেদ। সেই সব পাথরকে বুকে আগলে ধরে তোমার ওই চোখের ঝর্ণা হব আমি। হাতের মাউসটাকে শক্ত করে ধরল অর্ণ। বুকের মধ্যে টইটুম্বুর দিঘিটায় যেন সুনামি উঠেছে। মেয়েটি কিভাবে ওর মনের ভাবটা বুঝতে পারছে? কিভাবে বুঝলো যে ওর কষ্ট হচ্ছে? কে পাঠাচ্ছে এই লেখাগুলো? না, আজ কেউ নাম লেখা নেই। আবারও প্রতিদিনের মতন নম্বরটার উপর ট্যাপ করে নামটা দেখল। আজকেও সেখানে জল করছে একটা শব্দ, কুহক। এটা তো কারোর নাম হতে পারে না। ওর সিক্সথ সেন্স বলছে কবি একজন মহিলা, কিন্তু সে কে? অর্ণ বিড় করে বলে ওঠে, তুমি কে বলো তো? জীবনেই প্রথম কাউকে সেলিব্রিটির প্রেমে এই রকম পাগল হতে দেখলাম। বাবা বাবা, না রে, এমন পাগল না পৃথিবীতে অনেক পিস পাবি, কিন্তু চোখের সামনে এমন নমুনা দেখতে পাবো সেটা জীবনেও ভাবিনি। কথাগুলো শুনে আলতো হাসল সে। পরন্ত বিকেলের লালচে আভা তার মুখের আদলটাকে আরও মায়াময় করে তুলেছে। কাজল রাঙা ভাসা চোখ দুটো তুলে আকাশের দিকে চাইল। সে তার দুই বন্ধুর সঙ্গে এখন বাড়ি ফিরছে ইউনিভার্সিটি থেকে। প্রথম কথাটি যে বলল তার নাম রীতা, আর আরেকজনের নাম দিয়াশা বলে ওঠে, আমাকে একটা কথা বল, তুই কেন নিজেকে লুকিয়ে রেখেছিস? মানে তুই যেভাবে রোজ কবিতা লিখে পাঠাস, এদিকে ফেসবুক, ইনস্টা সব জায়গায় সব সময় সিসিটিভির মতো দেখে যাচ্ছিস। এতদিনে তো অন্য তোকে চিনে যেত ভাই। কি হবে বলতো চিনে? আমার না তোকে পুরো সাইকো মনে হয়। বিশ্বাস কর ভাই। তুই কি রে? আর যে অন্যর জন্য তুই এতটা পাগল, ও কোথাও আসছে শুনলে ছুটে যাস, হাত মিলিয়ে আসিস, কিন্তু নো সেলফি। আর দিয়া তো ঠিকই বলেছে, এই যে তুই এত কবিতা পাঠাস, কাল তো পাঠ করলো, ফেসবুকে পোস্ট অবধি করেছে, কিন্তু সেখানেও তুই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিলি, যাতে তোর নাম আমরা কেউ মেনশন করতে না পারি। একবারও নাম লিখে পাঠাস না পর্যন্ত। অর্ণ অবধি জানতে চাইছে কে লিখেছে কবিতাগুলো। আর এদিকে তুই কি চাইছিস বলতো? চাই তো অর্ণকে, কিন্তু চাইলেই তো পাবো না, তাই না? তাই এটুকুই আমার। মানে এই আমাকে জানতে চাওয়ার কৌতূহলটুকু, এটাই শান্তির। ধর সব জায়গায় কমেন্ট করা যদি শুরু করি, বা আই লাভ ইউ বলছি কমেন্টে, কিন্তু তাতে লাভটা কি হবে? আরও 1000টা মেয়ে ওকে 1000টা আই লাভ ইউ বলে বসে আছে। তাদের ভিড়ে তো আমিও হারিয়ে যাব, তাই না? আর কবিতাগুলোর সাথে যদি নাম লিখে দিই, তাতেই বা কী হবে? একজন লিসেনার
ভালো কবিতা লিখে পাঠাচ্ছে, তার অমুক নাম, আর সেই নাম ধরে ধন্যবাদ বলবে, ব্যাস, তারপর ভুলে যাবে। কিন্তু এই যে আমি কোথাও নেই, কবিতার শেষে আমার নাম নেই, ও জানতে চাইছে, দুদণ্ড আমার কথা ভাবছে, এইটুকুই তো আমার, এইটুকু শুধুই আমার। দিয়াশা আর রীতা চোখ চাওয়াচাওয়ি করে, চোখের ভাষা বলছে, এই মেয়ে পুরো পেগলে গেছে, পুরো পেগলেছে। এই মনোভাবটা চেপে না রেখে রীতা বলে ওঠে, আমাদের সৌভাগ্য জানিস তো, সাক্ষাৎ দেবদাসীকে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, দেবদাসী? আরে ফিমেল দেবদাস। ধুস, দেবদাস হব কোন দুঃখে? অরণ্য কি আমায় ছেড়ে চলে গিয়েছে নাকি? উপরন্তু ওকে নিয়ে আমায় কোনো দিন কষ্টই পেতে হবে না। বাকি দুজন সপ্রশ্ন দৃষ্টিতে ওর দিকে চায়। সে হেসে বলে, অমন করে তাকানোর কিছু হয়নি, ঠিকই তো বললাম। মানে দেখ, এই যেমন দিয়াশা অনুজকে পছন্দ করে, কিন্তু অনুজের পছন্দ আমাদের জুনিয়র প্রিয়াকে। এই জন্য বেচারির কত দুঃখ, কত কষ্ট, স্বাভাবিক তাই না? যাকে আমরা ভালোবাসি তাকে অন্য কারোর সঙ্গে দেখা বড়ই কষ্ট দেয়। কিন্তু আমার এসব চাপ নেই, কারণ আমার কোনো এক্সপেকটেশনই নেই অর্ণকে নিয়ে। কোনো সেলিব্রিটিকে নিয়ে আমরা স্বপ্ন দেখতেই পারি, কিন্তু তাকে নিয়ে একটু বেশি কিছু ভাবাটা বোকামো, তাই না? এইটুকু জ্ঞান আমার আছে। ক্রাশের কথা তোলায় দিয়াশার মুখটা ভার হয়ে যায়। তেতো গেলার মতন মুখ করে বলে ওঠে, সেলিব্রিটি না হলেও তোর চাপ হতো না, ওর ওয়াইফ তো মারা গিয়েছে। কথাটা শেষ না হতেই তার চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে। ওর মনে পড়ে যায় গতকালের অর্ণর চোখটা। ওর সঙ্গে কথা বলতে বলতে, থুরি ডাইরেক্ট কথা বলা নয়, রেডিওতে কথা বলে চলছিল। সেই কবিতাটি যে লিখেছে তার উদ্দেশ্যে, সেটা এক প্রকার ওর সঙ্গেই কথা বলা, তাই না? তখন বলা সেই কথাটা এখনো ওর কানে বাজে। অর্ণ বলছিল, ভালোবাসা ছড়িয়ে দেওয়াটা বড় দরকার, ভাইরাস নয়, ভালোবাসা সংক্রমিত হওয়া দরকার। আর তারপরেই অর্ণর ছলছলে চোখটা, ওর চোখ এড়ায়নি। প্রতিদিন রেডিওতে অন এয়ার শো চলাকালীন ফেসবুকেও লাইভ করে অরুণ। স্বাভাবিকভাবেই ও কখনো লাইভ মিস করে না। কালকেও লাইভে ছিল, মুহূর্তের পার্থক্যটা বুঝতে পেরেছিল। ওই চোখ দুটোর দিকে তো লাইভ চলাকালীন চেয়েই থাকে সবসময়। ও বুঝতে পেরেছিল সেই লাইনটার অর্থ ভাইরাস নয়, ভালোবাসা সংক্রমিত হওয়া দরকার। দিয়াশার দিকে রাগি রাগি চোখে চেয়ে বলে ওঠে, কারোর কষ্টের জায়গা নিয়ে এভাবে বলতে নেই, জানিস না? আমি আসি এখন, দেরি হয়ে যাচ্ছে। আর কোনো কথা না বাড়িয়ে দ্রুত পা চালিয়ে এগিয়ে যায় সে। বেলা পড়ে আসছে, পশ্চিম আকাশে সূর্য আরও একটু ঢলে পড়েছে। শহরে আস্তে আস্তে জোনাকির মতন আলোগুলো জ্বলে উঠছে একটা দুটো করে। কিছুটা এগিয়েই বাস স্ট্যান্ডে দাঁড়ায়, তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। বাসে জানলার পাশে জায়গাও পেয়ে যায়। রাজপথ বেয়ে সাঁই সাঁই করে এগিয়ে চলছে বাসটা। আলতো করে এলিয়ে দেয় মাথা জানালায়। মনে মনে ভাবে, গতকাল অরুণর লাইভটা বন্ধ করে দেবার পর একটা কবিতা লিখে পাঠিয়েছিল। আচ্ছা, কবিতাটা পড়ে ওর কেমন লেগেছিল? তার কষ্টে কি মলম পড়েছিল? বুঝেছিল তার কষ্টের পাশে কেউ একজন আছে এই পৃথিবীতে সহব্যথী হয়ে? এই পৃথিবীতে এমন কেউ আছে যে তার চোখের ঝর্ণা হতে চায়, সব কষ্টগুলোকে নিজের বুকে নিয়ে নিতে চায়। দেওয়ালে টাঙানো ছবিটার ওপর অর্ণর প্রতিচ্ছবি পড়ছে।
এক দৃষ্টে তাকিয়ে আছে ছবিটার দিকে। ছবিটা ও এবং ওর স্ত্রী প্রিয়দর্শিনীর। সেই কলেজ থেকে শুরু হওয়া প্রেম, 7 বছর টানা প্রেমের পর বিয়ে করেছিল ওরা 2019-এ। আরজের চাকরিতে ততদিনে যথেষ্ট নাম করে ফেলেছে। কত ধুমধাম করে বিয়ে হলো ডিসেম্বরে। তারপর 6 মাসের সংসার, মাত্র 6 মাস। 2020-র বিষের হাত থেকে বাঁচাতে পারেনি প্রিয়দর্শিনীকে। সেই যে হসপিটালাইজড হতে হলো, আর ফিরে আসলো না। তারপর কেটে গেছে 2 বছর। অর্ণর ঘরে শুধু প্রিয়দর্শিনীর কোনো ছবি নেই, রাখেনি আসলে। ওই প্রাণবন্ত মুখের উপর মালা ঝুলিয়ে রাখবে সহ্য করতে পারতো না অর্ণ, তাই সরিয়ে দিয়েছে। শুধু এই নয়, অর্ণর ঘরটা বিয়ের আগে এসে প্রিয়দর্শিনী আর অর্ণ হাতে হাত লাগিয়ে নতুন করে সাজিয়েছিল। ওদের ছবিতে ঘরটা সাজানো ছিল। বিছানার পিছনের দেওয়ালে একটা বড় ফটো ফ্রেম টাঙানো ছিল। সেই সব প্রিয়দর্শিনী মারা যাওয়ার পর অর্ণর মা খুলে নিয়েছে। আসলে অর্ণ ঘরটায় থাকতেই পারতো না। অর্ণ আর মনেও করতে চায় না সেই সব দিনগুলো। কিভাবে যে বেরিয়ে এসেছে সেই ডিপ্রেসড ফ্রেজটা থেকে, ওর এক বন্ধু কাউন্সিলর তার কাছে সেশন অবধি নিতে হয়েছিল। তারপর আস্তে আস্তে কাজে নিজেকে ডুবিয়ে সবটা ভুলে থাকা যতটা হয় আর কি। মাঝে মধ্যে এখন ভাবে, সত্যি কি বেরোতে পেরেছে ডিপ্রেশন থেকে, নাকি মনের জোরটাই ফিরে পেয়েছে শুধু, আর হারিয়ে ফেলেছে নিজেকে। কাঁধে হঠাৎ একটা ছোঁয়া পেয়ে চমক ভাঙে অর্ণর। কাঁধে হাতের চাপটা আরও একটু বাড়ে। চোখের কোণে জমে ওঠা জলটাকে মুছে নিয়ে পিছন ফিরে দাঁড়ায়। ও না তাকিয়েও বুঝতে পেরেছিল বাবা এসেছে। কিরে অর্ণ, কাজে বেরোবি না? অর্ণ আলতো হেসে বলল, এই তো রেডি আমি। আসলে প্রিয়কে এত মিস করিস? কিছু বলল না অর্ণ। এক ঝলক তাকালো ছবিটার দিকে। এখন এই ঘরে একটাই ছবি রাখা আছে, দুজনের একসাথে। কলেজের ফেয়ারওয়েলের দিন তুলেছিল। ওই চনমনে হাসি মুখটা দেখলে সব সময় বুকটা মুষড়ে ওঠে। আসলে সবাই ভাবে আউট অফ সাইট হলে আউট অফ মাইন্ডও হয়ে যায়, কিন্তু বাস্তবে তা হয় না। মনের ভিতর একবার যাকে জায়গা দেওয়া হয়, তাকে কি অত সহজে বের করে দেওয়া যায়? যায় না। প্রিয়দর্শিনী মারা যাওয়ার পর ও যাতে নিজেকেই নিজে সামলাতে পারে, তার জন্য প্রচণ্ড সাপোর্ট করেছিল ওর মা বাবা। একবার মাকে কানাঘুষো বলতেও শুনেছিল, বাবুর কি আরেকটা বিয়ে দেওয়া যায় না? ছেলেটার কি অবস্থা বলো তো? একজন সঙ্গী পেলে মনের ক্ষতটা দ্রুত সারত। ওর মনে আছে বাবার উত্তরটা। বাবা বলেছিল, ভালোবাসা ভালোবাসা কখনো ভুলে যাওয়া যায় না রমা। বাবুকে ছেড়ে দাও ওর মুখে, ও ঠিক গুছিয়ে নেবে নিজেকে। সঙ্গী বলে কাউকে সামনে এনে দিলেই কি সে সঙ্গী হয়? বোঝা হয়ে যায় সেটা। দেখো, যদি বাবুর মন কাউকে কোনোদিন খুঁজে নেয়, তখন আবার একটা গল্প শুরু হবে। আমরা চাইলেও হবে, না চাইলেও হবে। বাবা, এই মানুষটা সব সময় কোন একটা মন্ত্র বলে ওর মনের কথা বুঝে যায়। এই যেমন এখন ওকে ওর মতন ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। অর্ণ এগিয়ে যায় ড্রেসিং টেবিলের দিকে। হাত ঘড়িটা হাতে তুলে নিয়ে পড়তে পড়তে হঠাৎ মনের মধ্যে একজনের কথা জাগে। তাকে যদিও সে চেনে না, কিন্তু চিনতে চায়। কে সে? এতদিন ধরে রেডিওতে কাজ করছে, অনেক রকম ফলোয়ারদের ফেস করেছে, প্রচুর ভালোবাসা, প্রেমপত্র, গিফট পেয়েছে, কবিতা, গল্প প্রচুর মানুষ পাঠায়।
কিন্তু সবার মধ্যে নিজেকে প্রকাশ করার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু পার্টিকুলার একজনের থেকে অফিসের হোয়াটসঅ্যাপে যে কবিতাটা এসেছে তার সাইকোলজিটা ঠিক বুঝতে পারে না অর্ণ। সে কি চায়? ফেম তো চায় না, চাইলে কাল অন এয়ার তার কবিতা পাঠ করার পর কতবার করে বলা হলো, তারপর নিশ্চয়ই নাম লিখে পাঠাতো। কবিতাগুলো বেশ কয়েক মাস ধরে আসছে। প্রথম প্রথম পাত্তা দিত না, পড়াও হতো না। তারপর ধীরে ধীরে নজরে আসলো, একে একে কবিতাগুলো পড়লো। আর পড়ার পর একটা জিনিসই ওর মনে হয়, যিনি কবিতাগুলো পাঠাচ্ছেন সে যেন ওর উদ্দেশ্যেই লিখে পাঠিয়েছে সেগুলো। প্রতিটা কবিতার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে ভালোবাসা। কখনো কখনো তো এমন কিছু সময় কবিতাগুলো আসে যেন সে ওর মন পড়তে পেরে সেই মুহূর্তের ইমোশনটাকে ভাগ করে নেওয়ার জন্য লিখে পাঠিয়েছে কবিতাটি। ঠিক যেমন গতকাল হলো। কে কে এই আড়ালের মানুষটা? অর্ণ চমকে যায় নিজের অবস্থা দেখে। আবার নিজের অজান্তেই শ্বাসরুদ্ধ হয়ে এসেছে। দেখেছে এই অজ্ঞাত মানুষটির কথা ভাবলেই অদ্ভুত একটা অনুভূতি ঘিরে ধরে, যে অনুভূতিটা শেষ কলেজে টের পেয়েছিল। কি হচ্ছে ওর মনের ভিতরে? কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণ দিব হৃদয় খুলিয়া। কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া। ভরাট কণ্ঠে গানটা মনটাকে জুড়িয়ে দিচ্ছিল। অর্ণর গানের গলাটা বড় ভালো। অন এয়ারেও মাঝে মধ্যে গান গেয়ে ওঠে। এই যেমন আজ গানটা শেষ করেই বলতে শুরু করলো সে, ভালোবাসার মানুষের কাছে সমর্পণটা কিন্তু খুব দরকার। যাকে ভালোবাসি তার কাছে নিজের সবটুকু যদি দিতেই না পারলাম, তো কিসের ভালোবাসা, তাই না? কিন্তু এখন ব্যাপার হলো, সব সময় আমরা নিজেদের প্রকাশ করি না, করতে পারি না হয়তো। কি তাই না? কি ভাবছো? এই কথাগুলো কেন বলছি? একটু সবুর করো। পরপর 3টে গানের পর আমি ফিরে এসে বাকি কথাগুলো বলছি। শুরুতে থাকো, সঙ্গে থাকো আমার সাথে। নিয়ার বেস্ট ফ্রেন্ডস ফর এভার, অনলি অন 92.9 FM। সাথে রয়েছি আমি অর্ণ, তোমাদের সঙ্গে। মাইক অফ করে হেডফোন নামিয়ে সামনে থাকা কফির কাপটায় চুমুক দিল অর্ণ। এগিয়ে এসেছে তার ফোনের দিকে, দেখছে কারা কারা জয়েন করেছে লাইভে, কি কি কমেন্টস এলো সেগুলো পড়ছে। জুলো হাওয়ারা এসে ছুঁয়ে যাচ্ছে তার খোলা এলোমেলো চুলগুলোকে, আর সে দেখছে তার ঈপ্সিত মানুষটাকে। বাইরে বৃষ্টি পড়ছে, হবে হয়তো। সেই মানুষটি লাইভের ক্যামেরাতে নিজেকে দেখতে দেখতে চুলে হাত চালাচ্ছে বারবার। নেভি ব্লু ছিমছাম শার্ট আর একটা জিন্স, তাতেই কি সুন্দর লাগছে তাকে। বুকের ভিতর যে যন্ত্রণাটা আছে তার গতি আরও একটু বাড়ল। অলরেডি বেড়েই ছিল। একটু আগে অরুণর কথাগুলো ঝড় তুলে দিয়েছে ওর মনে। চমক ভাঙল অরুণর কথায়, কানে গিয়ে বিঁধল কথাটা। অর্ণ বলছে, তোমাদের মধ্যে কারা কারা কবিতা লেখো? যারা যারা অলরেডি জয়েন করেছো, তোমাদের মধ্যে কেউ না কেউ তো নিশ্চয়ই লেখালেখি করো। কবিতা কারা লেখো? প্রশ্নটা করার পর কমেন্ট আসতে শুরু করেছে এক এক করে। হঠাৎ বুকটা দুরু দুরু করে ওঠে। অরুণর শোয়ের সময়টা যত এগিয়ে আসতে থাকে, ওর মনের অস্থিরতা ততই বাড়তে থাকে। তার উপর আজ অরুণর কথাগুলো একটু অন্যরকম, পরিবেশটাই যেন অন্যরকম লাগছে। ওর মন কিছু একটা ঘটার আশঙ্কা করছে,
আজ কিছু ঘটবে। কেন যে এমন মনে হচ্ছে জানে না। শুধু একটা কথা মনটা বারবার বলতে চাইছে, কিন্তু সেটা স্বীকার করতে কষ্ট হচ্ছে। বলা ভালো, স্বীকার করাটা হয়তো বোকামো। ও দেখছে আজ হয়তো প্রথমবার অরুণ সবার কমেন্ট পড়ার চেষ্টা করছে। লাইভে একটার পর একটা কমেন্ট আসছে যাচ্ছে, পিছলে যাচ্ছে কমেন্টগুলো, তবু ধৈর্য ধরে পড়ার চেষ্টা করছে। অরুণ কি খুঁজছে কাউকে? মনটা ছানা কাটা হয়ে যায় মায়ের ডাকে। কানটা খাড়া করে শোনার চেষ্টা করে মা কি বলছে। বাবাই, কিছু খাবি? উফ ভগবান, এদিকে পেট গুড়গুড় করছে আর মা খাওয়া নিয়ে পড়েছে। তাড়াতাড়ি উত্তর দেয়, না মা, একটু ব্যস্ত আছি, এখন ডেকো না বলে দরজাটা বন্ধ করে দিয়ে আবার লাইভে মন দেয়। নিজেই বুঝতে পারছে ওর হাত ঠান্ডা হয়ে গিয়েছে। ও জানে ওর ষষ্ঠ ইন্দ্রিয় কখনো ভুল ইঙ্গিত দেয় না। আজ কি হতে চলেছে শুনে অরুণ বলছে, আচ্ছা, তোমরা ছদ্মনামে লেখো? লেখক কবিদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু খুব দেখা যায়। তোমাদের মধ্যে কেউ কি ছদ্মনামে লেখো? যেমন কুহক, আধার ইত্যাদি এ জাতীয় নাম ব্যবহার করো নাকি কেউ? তবে জানাও আমায় কমেন্ট করে। বলে চুমুক দিল কফিতে, আর ধক করে ওঠে ওর বুক। হাতটা নিজের অজান্তে উঠে ঠোঁটের উপর চেপে ধরেছে। কুহক। ওর হোয়াটসঅ্যাপে নিজের নামের জায়গায় কুহক লিখে রাখা আছে। তবে সত্যি কি অরুণ ওকে খুঁজছে? উত্তেজনায় হাত কাঁপছে ওর, সারা শরীরে বিদ্যুতের তরঙ্গ খেলে যায়। করকর করে ওঠে কানে থাকা হেডফোনটা। অরুণ কথা বলছে। কেউ একজন লিখেছে, কুহক আবার কারো ছদ্মনাম হতে পারে নাকি? হতেই পারে। কয়েকজন লিখেছে তাদের পেন নেম, কিন্তু কুহক নামটা অরুণ এখনো পায়নি। একবার রেডিও স্টেশনের বড় কম্পিউটারটির দিকে তাকায় সে। তারপর সম্ভবত কফির লাস্ট সিপটা নিয়ে বলে, ওকে, সঙ্গে থাকো, অন এয়ার যাচ্ছি। আমরা অনেক সময় ভালোবেসে ফেলি, কিন্তু বলতে পারি না। এই প্রকাশ করতে না পারার ব্যাপারটা আমাদের সবারই হয়। সেই ভালোবাসার মানুষটি হতে পারে তোমার মা, হতে পারে তোমার বাবা, হতে পারে তোমার ক্রাশ। আবার এমন কেউ হতে পারে যাকে হয়তো হারিয়ে ফেলেছো জীবন থেকে। এমন কেউ যে হয়তো তারা হয়ে গিয়েছে আকাশের। তাদের জন্য না বলা হাজার হাজার কথাগুলো জমতে থাকে। সেসব হাজারটা কথার মধ্যে কিছু কথা হয়তো ডায়েরিতে স্থান পায়, কিছু হয়তো স্থান পায় ফেসবুক টাইমলাইনে, কখনো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। যেটুকু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে পারি তা থাকে রূপকের মোড়কে, ইনিয়ে বিনিয়ে প্রকাশ করি। আর মনে মনে ভাবি সে যেন বোঝে। আজ আমি তোমাদের কাছে একটা সুযোগ করে দিতে চাইছি মনের কথা বলার জন্য। কনফেশন, ভালোবাসার কনফেশন। তোমরা তোমাদের জমানো মনের কথা বলো আমাকে, কল করে হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আজ আমার মাধ্যমে ছড়িয়ে পড়ুক তোমাদের ভালোবাসার কথা তোমাদের ভালোবাসার মানুষের কাছে। তবে আর দেরি কিসের? আমি অপেক্ষা করছি তোমার কল বা মেসেজের। আমি অর্ণ রয়েছি, তোমাদের বেস্ট ফ্রেন্ড। এরপর কল করার নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে মাইক অফ করে হেডফোনটা নামিয়ে রাখলো। লাইভে দুটো কথা বলে বন্ধ করে দেয়। ভালো লাগছে না, মনটা বড় চঞ্চল হয়ে রয়েছে। আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যা খুব একটা অঙ্ক কষে করা হয় না। আমরা বুঝতেও পারি না যে কেন করছি কাজটা। শুধুমাত্র মন থেকে মাথায়, আর মাথা থেকে আমাদের যে নির্দেশটুকু দেয় সেটুকুই পালন করে চলি। আজ অর্ণর অবস্থাটিও তাই। নিজের অজান্তে ও একজনকে খোঁজার চেষ্টা করছে। মনে পড়ে যায় আজ সৌর্যর সাথে যে কথাগুলো বলেছিল। আজ লাঞ্চ টাইমে চুপচাপ টেবিলে মাথা ঠেকিয়ে বসেছিল অর্ণ। হঠাৎ কাঁধে হাতের স্পর্শে মাথা তুলে দেখে সৌর্য। কিরে, কি হয়েছে তোর?
কিছু না। সূর্য উত্তরটা শুনে হাসে, যেন ও জানতো এই উত্তরটাই আসবে। দুদিকে মাথা নাড়িয়ে বলে, বুঝলাম, তারপর বল কি হয়েছে। আবার এক প্রশ্ন। অর্ণ কি বলবে বুঝতে না পেরে তাকায় সূর্যর দিকে। সূর্য চেয়ার টেনে ওর পাশে বসে। অর্ণর কাঁধটা একটু ঝাঁকিয়ে বলে, প্রিয়দর্শিনীর কথা ভাবছিস? না রে, আমি ওই মেয়েটির কথা ভাবছি যে আমার শোতে প্রায় প্রতিদিনই কবিতা পাঠায়। সূর্য চমকে যায়। এমন উত্তর ও মোটেও আশা করেনি। ভালো করে তাকায় অর্ণর দিকে। অনেক দিন পর অর্ণর চোখটা আজ প্রাণবন্ত লাগছে। আজ অনেক দিন পর যেন ছেলেটার মধ্যে প্রাণ এসেছে। সূর্য শোনে অর্ণ বলছে, আমার না খুব কৌতূহল হচ্ছে, কে সে? মানে তুই একজন অ্যালোন লিসনার খুঁজছিস, তাই তো? খুঁজতে চাইছি। যেই লিখুক অসাধারণ লেখে, কিন্তু আর কিভাবে বুঝে যায় আমার সিচুয়েশনটাকে জানি না। আর আর জানি না কেন একটা কথা মনে হচ্ছে, শেষ কদিন ধরেই মনে হচ্ছে যা কিছু লিখে পাঠায় তার আড়ালে অন্য কোনো বক্তব্য আছে। সে আমাকে কিছু একটা বলতে চায়। সূর্য বুঝতে পারে না ও কি বলবে। হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অর্ণ বলে ওঠে, অদ্ভুত লাগছে জানি, কিন্তু তাকে আমি জানতে চাইছি, কে মেয়েটি? মেয়ে নাও হতে পারে, পুরুষও হতে পারে। তুই তো আগের দিন এই উত্তরটাই দিয়েছিলি আমাকে, তাই না? তাছাড়া আমাদের থেকে বড়, মধ্যবয়স্ক যে কেউ হতে পারে। তাই কি? হতেই পারে, তাই না? কথার কোনো উত্তর দেয় না অর্ণ। শুধু সূর্যর সাথে কথা বলতে বলতে ওই কবিতার আড়ালে নিশ্চয়ই সে কিছু বলতে চায়। এমন প্রসঙ্গ উঠতেই বিদ্যুৎ চমকের মতো শোতে কোন টপিক রাখবে তা মাথায় চলে আসে। আচ্ছা, আজ সে কি কনফিউজ করবে? আচ্ছা, কি শুনতে চাইছে ওর মন? নিজেই নিজেকে প্রশ্ন করে। কে কবিতাগুলো লিখেছে তার পরিচয়টুকুই কি শুধু জানতে চাইছে, নাকি? এসব কিছু ভাবতে ভাবতে সময় হয়ে আসে পরের লিঙ্কের। এদিকে ততক্ষণে চলে এসেছে বেশ কিছু মেসেজেস আর একজন ফোন লাইনে। ফিরে এসেছি আমি অর্ণ নিয়ে বেস্ট ফ্রেন্ডস ফর এভার। আজকের টপিক কনফিউশন, ভালোবাসার কানেকশন। অলরেডি ফোনে আমাদের এক বন্ধু চলে এসেছে, চলো শুনে নিই সে কার প্রতি ভালোবাসার কথা কনফিউজ করতে চায়। হ্যালো, কে বলছো? আমি থাক না অর্ণদা, আজ বরং আমার পরিচয়টা গোপনই থাক। সে যদি শোনে নিশ্চয়ই আমাকে চিনতে পারবে। অর্ণর মুখে হাসি খেলে যায়। অল্প শব্দে হেসে বলে, মনে হচ্ছে প্রপোজ করতে চাইছো? মানে হ্যাঁ, আসলে দীপশিখা আমার বেস্ট ফ্রেন্ড। বলবো করেও বলতে পারিনি। যতবার ও সামনে এসেছে বলবো ভেবেও চেপে গিয়েছি। মেসেজেও বলবো ভেবেছি, কিন্তু ভয় পেয়েছি যদি কথা বলা বন্ধ করে দেয়। তবে আজ বলছো যে ভালোবাসার কথা যে জানাতে হয়, তাই না? অ্যাটলিস্ট আফসোস থাকবে না কোনো। এই যা বলেই ফেলি, দীপু, আই লাভ ইউ। বেস্ট ফ্রেন্ডশিপ তো ফর এভার রাখতে চেয়েছিলাম, তাই না? আচ্ছা, ভালোবেসে থাকতে পারি না আমরা একসাথে ফর এভার? ও ওয়াও, কি দারুণ একটা কথা বললে। ও, নাম তো বলেনি সে, কেন বললে না? তোমার দীপু তো তোমাকে চিনতেই পারবে, নাকি সে চায় আজ শুধু ভালোবাসার মানুষটি তাকে চিনে নিক? আমাদের বন্ধুটি একটা কথা খুব দারুণ বলেছে, কিন্তু ভালোবাসার কথা জানাতে হয়। তবে আর দেরি কেন? তুমিও জানিয়ে দাও তোমার ভালোবাসার কথা তোমার প্রিয় মানুষটিকে। আর আজ আমি কিউপিড, সঙ্গে থেকো। চলছে বেস্ট ফ্রেন্ড ফর এভার উইথ অর্ণ।
এরপর গান, ব্রেক, আবার অন এয়ার। এভাবে কেটে যায় দুটো ঘন্টা। এসেছে প্রচুর মেসেজ। কেউ তার মাকে নিজের মনের কথা জানিয়েছে, কেউ তার ভালোবাসার মানুষকে, কেউ তার বেস্ট ফ্রেন্ডকে, কেউ তার হারিয়ে যাওয়া বন্ধুর উদ্দেশ্যে, একজন আবার তার বাবার উদ্দেশ্যে কনফেশন করেছে। মেয়েটি সদ্য হারিয়েছে তার বাবাকে। অর্ণর মনটা আজ বড় ভালো। আসলে ভালোবাসা জিনিসটা এমনই, কখনো কাঁদায়, আবার কখনো ভালোবাসার কথা মনকে ভিজিয়ে দেয়, অদ্ভুত শান্তি এনে দিতে পারে। হ্যাঁ, অন্যের ভালোবাসার কথাও মন জুড়িয়ে দিতে পারে। এত মানুষ যে ভালোবেসে ভালো আছে, মনের কথাগুলো বলতে পারছে, এর মধ্যে যে কি অনাবিল এক শান্তি আছে তা বলে বোঝানো যায় না। এই অনুভূতিটা খুব আরামের। আমার শহরে বিকেলগুলো লেখা রয়েছে তোমার নামে। সান্ধ্য মেঘের ভেলায় রোজ প্রেম আসে। সেই জোয়ারে ভাসতে গিয়ে ভুল করে নৌকা ডুবি আমার পথের মাঝে। মরব বলে পণ করেছি তোমার জন্যে, যদিও জানি তোমার আমার রাস্তা দুটো সমান্তরাল। পাশাপাশি হাঁটতে যাওয়ার আশারা দিন দিন বড়ই বেলাগাম। ভালোবাসা কবেই বা সব নিয়ম মেনেছিল, মন কবে বশ মেনেছিল? আজ নির্লজ্জ বরং হলাম তোমার জন্য। আমি এক দিকভ্রান্ত বোহেমিয়ান। তোমায় পাবো এত সাহস আমার কোথায় বলো? যাযাবরদের কি স্থায়ী আস্তানা হয়? তবু মন সঁপতে চায় তো তোমার বুকে, আর আমি পুষি তোমার নামে ধ্রুবতারা। কবিতাটি শেষ হতে যেটুকু সময়, অর্ণর হাত ঠান্ডা হয়ে এসেছে। নিজের অজান্তেই বুকের স্পন্দন গতি বাড়িয়েছে কয়েক ধাপ। শ্বাস ঘন হয়ে এসেছে। ওর মনের ভিতরটা তোলপাড় হয়ে উঠেছে। যে কবিতাটি বলল তাকে চেনে, সে কথা অর্ণ না বলতে পারলেও সম্পূর্ণ অচেনা সে নয়। অর্ণর চকিতে মনে পড়ে গিয়েছে কদিন আগে শোতে যে চিরকুটটা পেয়েছিল, তাতে লেখা 2 লাইনারটা। কেউ আছে যেন এই আকাশের নিচে, তোমার নামে বুকের মাঝে ধ্রুবতারা বসে। ওর মন বলছে এই সে, যাকে খোঁজার চেষ্টা করছিল। তুমি? নিজের অজান্তেই বলে ওঠে অর্ণ। অর্ণ ভুলে যায় অন এয়ার আছে, ভুলে যায় চারপাশটাকে। ওর সামনে অত বড় কম্পিউটার, যন্ত্রপাতি, কাঁচ ঘেরা স্টুডিও, সব কিছু ম্লান হয়ে যায়। স্পষ্ট হয়ে ওঠে সেই ধাঁধার থেকেও জটিল সেই অপরিচিত মানুষটি। অপর দিকের মানুষটি একটু থেমেছিল। অল্প অল্প নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যাচ্ছে। অর্ণ আবার শুনতে পায় মিষ্টি মেয়েলি কণ্ঠটা। কিছু মানুষের কণ্ঠস্বর বড় আদুরে হয়, অদ্ভুত মায়ায় বেঁধে ফেলতে পারে নিমেষে। কণ্ঠ নিয়ে কাজ করা অর্ণর মনে অপর দিকের কণ্ঠস্বরটির জায়গা করে নিতে বেশি সময় লাগল না। অপর দিকের মানুষটির কণ্ঠে মায়ার সঙ্গে আরও কিছু মেশানো আছে, একটু আদর, আবেগ, আকুলতা মেশানো একটা অনুভূতি। সে বলছে ভালোবাসি। আমি একটু থেমে যায় সে, যেন বলবে নাকি বলবে না সেটা আর একবার ভেবে নিচ্ছে। আমি তোমাকে ভালোবাসি। আজ যখন ভালোবাসার কনফিউশনের টপিক রাখলে, সেই সন্ধে থেকে টানা 2 ঘন্টা নিজের সঙ্গে লড়াই করে যাচ্ছিলাম। বলবো, হয়তো তোমাকে বিব্রত করে ফেলা হবে, কিন্তু শুরুতে একটা কথা বলেছিলে না, ভালোবাসার কথা জানাতে হয়। আমিও এই কথাটাই বিশ্বাস করি, ভালোবাসার কথা জানাতে হয়। তাতে আর যাই হোক, সারা জীবন আফসোসটা থাকে না। কিছু মুহূর্তের জন্য
থামল সে। অর্ণর গলার হারটা নড়ে উঠল। কিছু বলবে বলে মুখ খুলতে যাবে, তখন সে আবার বলতে শুরু করে, আমি জানি তোমাকে প্রচুর মানুষ ভালোবাসে, আমি নতুন কেউ নই। তোমার কাছে আমি আরও অন্যান্য ফ্যানেদের তালিকাতেই পড়ব সেটাও আমি জানি। আমি আদৌ ভালোবাসি নাকি স্রেফ একজন ফ্যানের পাগলামি, অবসেশন, এসবের কোনো প্রমাণ আমি দেওয়ার চেষ্টাই করব না। আমি আজ শুধু তোমায় আমার মনের কথাটা জানাতে এসেছিলাম। ভালোবাসি, খুব ভালোবাসি, উইদাউট এনি টাইপ অফ এক্সপেকটেশন। আই লাভ ইউ। অর্ণ থমকে গিয়েছে। প্রায় 10 বছরের আরজে জীবনে প্রচুর প্রপোজাল পেয়েছে। অন এয়ার কল করে প্রপোজের ঘটনা নতুন নয়। ইনফ্যাক্ট মাঝে মাঝে লিসেনারদের সাথে মজা করে টুকটাক ফ্লার্টও করে থাকেও। কিন্তু আজ যে এতগুলো কথা বলল, তার কথাগুলোর মধ্যে এমন একটা ব্যাপার রয়েছে যে হেসে উড়িয়ে দিতে পারছে না, বাঁধছে কোথাও একটা। এসব ভাবনাকে কোনো রকমে সরিয়ে রেখে অর্ণব বলে ওঠে, তুমি তুমি কে? মা মানে তোমার নামটা? প্রথমবার অপর দিক থেকে একটা হাসি শুনতে পেল অর্ণ। রহস্য করে হেসে বলে উঠল, নাম কি হবে জেনে? না মানে নাম না বললে আমার কথা মনে থাকবে না তোমার? তুমি আমাকে যে নামে চেনো, তোমার জন্য সেটাই বরং থাক। আমি কুহক। অর্ণ আর কিছু বলার সুযোগ পায় না। ফোনটা কেটে যায়। অর্ণ অন এয়ার কোনো বাক্য ব্যয় না করে মাইক অফ করে গান চালিয়ে দেয়, যেটা স্বভাব বিরুদ্ধ, হয়তো নিয়ম বিরুদ্ধ। সেদিকে ওর কোনো খেয়ালই নেই। অর্ণর মনের মধ্যে তোলপাড় চলছে। সচরাচর এমন হয় না। আসলে যে সকল জিনিস আমরা সহজে পাই না, তার প্রতি আকর্ষণটা বেশি হয়। কুহককে নিয়ে ওর মধ্যে এই রকম একটা অনুভূতি পাক খেয়ে বেড়াচ্ছে। ওর অফিসের সবাই এই কথোপকথনটা শুনেছে। সূর্য এগিয়ে এসে স্টুডিওর দরজাটা খুলে একটু উঁকি মারে। কি হে, এই কি সেই কুহক যে হোয়াটসঅ্যাপ মেসেজে কবিতা পাঠায়? কথা বলতে বলতে ঢুকে আসে সূর্য। কবিতাগুলো তবে তোর প্রেমে পড়েই লিখেছিল। বাবা, কি কপাল তোর ভাই! হ্যাঁ, আমাদের এই রেডিও স্টেশনে ইতিহাস তৈরি করলি তুই বস। অর্ণ অন্যমনস্কভাবে তাকায় সূর্যর দিকে। একটু বিরক্তও হয়। এখন একটু একা থাকতে পারলে ভালো হতো। অদ্ভুত একটা অস্বস্তি ঘিরে ধরছে মনটাকে। একটা ইচ্ছে ডানা মেলছে ধীরে ধীরে, কিন্তু কাজটা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। ব্যাপারটা মাথায় এসেছিল আগেই, কিন্তু কাজটা করা হয়ে ওঠেনি। কিছুটা ইগোর জন্যই পারেনি। শহরের নামজাদা একটা রেডিও স্টেশনের আরজে, তার উপর নিজস্ব পপুলারিটিও আছে। কিন্তু এখন কিছুতেই মনটাকে সামলাতে পারছে না। কি করবে এবার? মনের কথাটাই শুনবে নাকি মাথার? আরে কি হয়েছে বলতো তোর? সূর্য জিজ্ঞেস করে ওঠে। অর্ণ যেন ওর অস্তিত্বটা ভুলেই গিয়েছে। উদ্বিগ্ন হয়ে সূর্য আবার বলে ওঠে, ইজ এভরিথিং অলরাইট? পরের লিঙ্কটার সময় হয়ে এলো কিন্তু। অর্ণ সচকিত হয়ে তাকায় কম্পিউটারের দিকে। 5 মিনিট হাতে আছে। কিছু কিছু সময় আসে যখন মনকে শান্ত করার জন্য কোনো রকম হিসেব না কষেই কাজ করে ফেলি আমরা, আর বাকিটা সঁপে দিই ভবিষ্যতের হাতে। অর্ণ বড় করে একটা শ্বাস নিল। খণ্ড মুহূর্তের ব্যবধান, সিদ্ধান্তটা নিয়েই নিল। অপরদিকে তার মনের মধ্যেও ঝড় উঠেছে। যদিও বাইরের প্রকৃতিতে এখন বৃষ্টি শেষের স্নিগ্ধতা, শীতল শান্ত হাওয়ারা ছুঁয়ে যাচ্ছে তাকে। তার মধ্যে সে বুকের কাছে ফোনটাকে চেপে ধরে চোখ বুজে পড়ে রয়েছে। বুকের দ্রুত ওঠানামা ইঙ্গিত করছে দ্রুত শ্বাস পড়ছে তার।
আসলে সে নিজেই অবাক হয়ে গিয়েছে নিজের কাজে। মনের মধ্যে হাজারটা প্রশ্ন তোলপাড় করে চলছে। কাজটা কি ঠিক করলো? এরপর কি হবে? অবশ্য এ বিষয়ে ভাববার কিছুই নেই। অর্ণর মতন মানুষ কখনোই ওর কাছে এসে ধরা দিত না, প্রপোজ করলে হ্যাঁও বলতো না, প্রশ্নই আসে না। এই ভাবনাটাই তো শিশু সুলভ। তবে হ্যাঁ, আজ যে সব কথা বলতে পেরেছে এতে নিজেই শান্তি পেয়েছে। কানে হেডফোনে রেডিওতে গানটা বেজে চলেছে। ওদিকে ওর কানে এখনো উষ্ণ ভারী ধীর কণ্ঠস্বরটা অনুরণিত হচ্ছে। কানে বাজছে ধীরে ধীরে উচ্চারণ করা প্রশ্নটা, তুমি কে মা? মানে তোমার নামটা? হেসে ওঠে সে, একা একাই বলে ওঠে, তোমার জন্য বরং আমি মায়া হয়ে থেকে গেলাম। গানের সাথে গলা মিলিয়ে গেয়ে ওঠে, মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবার করিপন অকারণ মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। মাথাটা এলিয়ে দেয় জানলার গড়াদে। আলতো প্রশান্তির হাসি ঠোঁটে লেগে থাকে তার। হঠাৎ ফোনটা কেঁপে ওঠে, তার ফর্সা কপালে ভাঁজ পড়ে, ভ্রুজোড়ায় জমে বিরক্তি। হাত দিয়ে মুখের ওপর এসে পড়া অবাধ্য চুলগুলোকে কানের পাশে সরিয়ে ফোনটার দিকে চায়। আননোন নাম্বার। কে? ধরবে? একটু ইতস্তত করেই ফোনটা ধরল সে। অপর প্রান্ত থেকে যে কণ্ঠস্বরটি ভেসে এলো তা শুনেই বুকটা ধক করে উঠল তার। ভেসে এসেছে অনাকাঙ্ক্ষিতভাবে তার চিরপরিচিত ভারী কণ্ঠস্বরটি। একটু আগেই যার স্বর রেডিও মারফত শুনতে পারছিল, ফোন থেকে ভেসে এলো আবার সেই কণ্ঠস্বর। হ্যালো, সব গল্পের ঠিক শেষ হয় না। কিছু গল্প কেবল রয়ে যায় একটি গানের সুরের মতো, যা শেষ হলেও মনে বাজতেই থাকে। কুহক সেই সব অনুভূতির নাম যেগুলো হয়তো কখনো পূর্ণ হবে না, তবু তার ছায়া থেকে যাবে প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি নীরবতায়। কারণ ভালোবাসা কখনো শেষ হয় না, রূপটুকু বদলে যায়। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন। আজকের মতো শুভরাত্রি। ইতি মৌপিয়া। শহরের ব্যস্ততম দিনে একটা ভালো থাকার জায়গা হোক